হয় কি তাহলে এই বাংলাদেশের সামর্থ্য কতটা, এটাও তো একটা প্রয়োজন বোঝা। তার কারণ যেভাবে একের পর এক তারা সামরিক সরঞ্জাম কিনছে এবং একাধিক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চুক্তি করছে বিভিন্ন দেশের সঙ্গে, সেক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্য ঠিক কতটা? তাহলে কি পুরোটাই পশ্চিমী দেশের থেকেই অর্থ যোগান আসছে? দেখো, আমি ওই যে তোমাকে এর আগের তোমার এই প্রশ্ন করার আগে আমি যে জায়গাটা তোমাকে বারবার করে হাইলাইটেড করছিলাম যে 3-4 নম্বরে রাশিয়া আর ভারত রয়েছে, একদম ঠিক আছে। তাহলে যদি 3-4 সুপার পাওয়ারের নিরিখে আমি বলছি যে 3 আর 4 নম্বরে রাশিয়া এবং ভারত রয়েছে, তাহলে রাশিয়ার সঙ্গে তুমি দেখো ইউক্রেনের মতন একটা ছোট্ট দেশ 2.5 বছর ধরে যুদ্ধ করছে। কিভাবে সম্ভব? রাশিয়া তো সুপার পাওয়ার, তাহলে সুপার পাওয়ারের সঙ্গে ছোট্ট ক্ষুদ্র একটা দেশ, মানে রাশিয়া যত বড় সেই জায়গায় অন্তত 1000খানা ইউক্রেন ঢুকে যাবে সেই ভূখণ্ডে। তাহলে সেই ছোট্ট একটা দেশ রাশিয়ার সঙ্গে কেন 2.5 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে এবং এখনও যুদ্ধ করে যাচ্ছে? তার কারণ ওই দেশটাকে, ইউক্রেনকে সব রকমভাবে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন জোট যেটা আছে নেটো, ইউরোপের বিভিন্ন বড় বড় দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেটা এখন প্রকাশ্যে চলেও এসেছে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। এবং এটা সুবিধাটা হয়েছে ইউক্রেন শুধু রাশিয়ার সঙ্গে সীমান্ত ভাগ করে না, ইউক্রেনের সঙ্গে আরও বেশ কয়েকটি দেশের সীমান্ত ভাগ হয় এবং সেই সব দেশগুলির মাধ্যমে যুদ্ধের অস্ত্র থেকে শুরু করে, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে, ড্রোন থেকে শুরু করে, যুদ্ধ বিমান থেকে শুরু করে, জ্বালানি থেকে শুরু করে, এমনকি ইউক্রেনের সাধারণ মানুষের জন্য খাবার, খাদ্যবস্তু সব কিছু পৌঁছে যাচ্ছে ওই পশ্চিমী দেশগুলো, ওই দেশগুলোর মাধ্যমে। এবার এই কারণেই দেখো রাশিয়ার সঙ্গে দীর্ঘকালীন যুদ্ধে ফাঁসিয়ে রেখে দিয়েছে রাশিয়াকে। কেন ফাঁসিয়ে রেখেছে? যত যুদ্ধ হবে তত তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তলানিতে পৌঁছবে। কিন্তু সেটা এখনো করতে পারেনি কি কারণে? কারণ রাশিয়াতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক তেল রয়েছে এবং যেটা বিক্রি করে রাশিয়া কিন্তু তার খরচ শুধু চালাচ্ছে না, যুদ্ধের খরচও চালিয়ে নিচ্ছে। এই কারণে এই যে তুমি দেখো না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারে বারে বলছে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না, রাশিয়া থেকে তেল কিনলে 2% ইয়ে করে, এইটাই হচ্ছে কারণ। এবার এইখান থেকে আমি কেন বাংলাদেশের প্রসঙ্গটাতে আসছি, বাংলাদেশকে ব্যবহার করে এবার রাশিয়ার মতন ভারতকেও একটা দীর্ঘকালীন যুদ্ধে জড়িয়ে ফেলার একটা পরিকল্পনা পশ্চিমা দেশগুলো নিয়ে বসে আছে। অর্থাৎ বাংলাদেশকেও ইউক্রেন বানাতে চাইছে পশ্চিমা দেশগুলো, যে ইউক্রেনের মতন বাংলাদেশকেও আমরা রেডি করে দিচ্ছি, এবার বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ করে যাবে। অন্তত সেই যুদ্ধটা যদি 2.5 বছর না চলে 6 মাস যদি চালানো যায়, তাহলে 6 মাস চালাতে পারলেই ভারতের অর্থনীতি অনেকটা ধ্বংস হবে। কারণ ভারতে কিন্তু রাশিয়ার মতন তেল নেই, যে ভারতে রাশিয়ার মতন বিশাল তেলের ভান্ডার আছে, ভারত তো তেল বিক্রি করে বিশাল ইনকাম করছে তা নয়। এই ভারত যদি 6 মাস যুদ্ধে ফেসে যায় তাহলে ভারতের অর্থনীতি যতটা উঠেছিল ততটা নেমে যাবে। এই প্রচেষ্টাটা কিন্তু করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলি। এইবার আমি আসছি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের কথা, যেটা তুমি প্রথমে শুরু করলে। তুর্কিয়া থেকে বাংলাদেশ কিনছে ব্যাকটেরিয়া 2 টিবি ড্রোন আর নিসার বলে একটি ক্ষেপণাস্ত্র, আমি বলে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। হ্যাঁ, তুলপাল লাইট ট্যাঙ্ক অন্তত নেওয়ার কথা হয়েছে এবং সেটা হয়তো ঢুকেও যাবে। আচ্ছা, ব্যাকটেরিয়া টিবি 2 ড্রোন, হ্যাঁ, হিসার O+ মাঝারি পাল্লার একটি ভূমি থেকে আকাশ এবং সিপার ভূমি থেকে আকাশ নিক্ষেপযোগ্য দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র সিস্টেম কিনছে। এছাড়া অন্যান্য একটি সামরিক অস্ত্র কারখানা তৈরি করার পরিকল্পনা চলছে বাংলাদেশে, এটা হচ্ছে তুর্কির সঙ্গে। এরপরে আমরা আসছি পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রায় 40,000 রাউন্ড গোলাগুলি কেনার বরাদ সে গত বছরই দিয়েছিল এবং তার সাপ্লাই ইতিমধ্যে পাকিস্তান বাংলাদেশকে দেওয়া শুরু করেছে। মানে দেখো, অন্য কিছু না হোক, যুদ্ধের অস্ত্র গোলা বারুদটা তো দরকার। গোলা বারুদ মানে কামানের গোলা থেকে শুরু করে, বন্দুকের গুলি থেকে শুরু করে, রাইফেলের গুলি, সব কিছুরই গুলি। আচ্ছা, তারপরে যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানে যেটা তৈরি হয় চীনের যে যুদ্ধজাহাজ F-17 থান্ডার, সেটা নিয়েও একটা কথাবার্তা চলছে। অন্তত 10টা ওই জাহাজ, মানে যুদ্ধজাহাজ বাংলাদেশ চাইছে পাকিস্তানের থেকে। আচ্ছা, এরপরে আসছে চীনের থেকে তো এমনি 20টি J-10C যুদ্ধ বিমান কেনার কথা হয়েই গেছে। এছাড়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম, এরকম আরও অনেক কিছু, যেটা আমরা কয়েকদিন আগেই মানে কালকেই আলোচনা করছিলাম, SY-400 কেনার কথা হচ্ছে। তাহলে এই যে পুরো ব্যাপারটা, এটা কেন? কারণ চীনেরও একটা স্বার্থ রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রেরও স্বার্থ রয়েছে
দুজন যদি দুই দিক থেকে স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশকে হেল্প করে তাহলে তো হয়ে গেল, তাহলে তো ভারত তো এমনি পিছিয়ে যাবে। এখানে শত্রু আমার বন্ধু, ঠিক যেভাবে ট্যারিফ চাপানোর পরে চীন ভারতের পাশে এসে দাঁড়িয়ে গেছিল, সেটা তো একটা চাণক্য নীতির মতনই, যে শত্রু আমার বন্ধু। তেমনি চীন তো কখনোই বিশ্বাসযোগ্য দেশ নয়। চীনকে কোনো দেশ চট করে বিশ্বাস করেও না, শুধু বাধ্য হয়ে সুদখোরের মতন অনেকে আছে না, যে আমার খুব টাকা পড়েছে আমি সুদে টাকা নিয়ে এলাম, ঠিক সেরকমভাবে চীনের থেকে সাহায্য নেয় পৃথিবীর অনেক দেশ, এবং তারা ফাঁসেও, বাংলাদেশেও ফাঁসছে। এবার এই যে পুরো যুদ্ধাস্ত্র তুমি দেখো না, বিলিয়ন বিলিয়ন ডলারের, কোনোটা $2 মিলিয়ন, কোনোটা $10 মিলিয়ন, এরকম সব এক একটা চুক্তি। সেই টাকাটা কোথা থেকে দেবে বাংলাদেশ? বাংলাদেশের অর্থনীতি তো শেষ, বাংলাদেশের অর্থনীতি তো একদমই নেই, যেটুকুনি ছিল সেটুকুনি 19 শেষ করে দিয়েছে। তাহলে এই এত বিনিয়োগটা কেন হচ্ছে? এই বিনিয়োগটা হচ্ছে ধরো বাংলাদেশের এই মুহূর্তে যে যুব শক্তি আছে, হ্যাঁ, আমি দেখো তরুণরাই কিন্তু ছাত্র যুব যারা রয়েছে তারাই কিন্তু আন্দোলন করে শেখ হাসিনাকে হটিয়েছে, ঠিক আছে। তাহলে এরপরে যেটা হলো যে এই বিগত 1 বছরে বাংলাদেশের শিল্প কলকারখানা সব ধ্বংস হলো। তাহলে বাংলাদেশের শিল্প কলকারখানা ধ্বংস হয়ে গেল, তাহলে কাজ নেই। তা কাজ তো পেতে হবে। তুমি দেখো কয়েকদিন ধরে তুমি বাংলাদেশের দিকে নজর রাখছো, তাতে কি জানা যাচ্ছে যে বাংলাদেশের কিছু যুবক তারা আফগানিস্তানে যুদ্ধে মারা যাচ্ছে, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধে তাদের মৃত্যু হচ্ছে, এই খবর আমরা পাচ্ছি, একদম ঠিক আছে। আবার বাংলাদেশে কিছু পাওয়া যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। মানে কি এদেরকে এরপরে যখনই কাজ থাকবে না তখনই আস্তে আস্তে এই সব রেডি করে ফেলা হচ্ছে এবং আস্তে আস্তে কাজে লাগানো হবে এই ধরনের কাজকর্মে। কিছুটা জিহাদি কাজকর্মে যাবে, কিছুটা সরাসরি সামরিক কাজকর্মে যাবে এবং তাদেরকে ব্যাকআপ, যেমন এই যে ইউনুস সরকার যে 40,000 অস্ত্র প্রশিক্ষণ দেবে বলেছিল, 40,000 যুবক যুবতীদের। কেন? কারণ তাদের তো কাজ দিতে পারবে না, তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং ব্যাকআপ ফোর্স হিসেবে কাজে লাগাবে এবং তার জন্য অস্ত্র শস্ত্র সবই ওই জাহাজে করে 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 3টে না কটা চালান ঢুকেছে না পাকিস্তানে, তাতে ঢুকে গেছে এবং আজকেও একটা যুদ্ধ জাহাজ এসে পৌঁছেছে। আবার কয়েকদিন আগে তুমি খেয়াল করে দেখবে বাংলাদেশের একটা বিশাল পরিবহন বিমান, ইউক্রেনীয় বিমান, হ্যাঁ, রাশিয়ার অ্যান্টোনভ, সেটা আজারবাইজান থেকে সরাসরি ঢাকায় এসেছিল, বাকু থেকে সরাসরি ঢাকায় এসেছিল এবং 12 থেকে 13 ঘন্টা সেটা ছিল শাহজালাল এয়ারপোর্টে এবং বেশ কিছু সামগ্রী ওটাকে আনলোড করে সেই বিমানটি চলে যায়। তাহলে কি মানে মালপত্র ঢুকছে, তুর্কি থেকে ঢুকছে। যেটা জানা যাচ্ছে যে লালমনিরহাট বিমান ঘাঁটিতে পাশেই, মানে একটু পাশে লালমনিরহাটের সৈয়দপুরের কাছে, সেখানে একটি রেডার সিস্টেম বসানো হচ্ছে এবং একটা হ্যাঙ্গার তৈরি হচ্ছে। সেই হ্যাঙ্গারে এই যে চীন থেকে আসা বিমানগুলোকে, যুদ্ধ বিমানগুলোকে রাখার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামে একটা হ্যাঙ্গার তো এমনিই আছে, সেখানে পাকিস্তান থেকে যে আনা হচ্ছে বিমানগুলো সেখানে রাখা হবে। মানে সব পরিকল্পনা দেখো ছকা আছে। বাংলাদেশে কোনো শিল্প নেই, কোনো কলকারখানা বেশিরভাগই বন্ধ। তাহলে এই অধিকাংশ বেকার যুবকদের কোথায় কাজে লাগাবে? তাদেরকে একটু টাকার লোভ দেবে, দিয়ে অস্ত্র প্রশিক্ষণ করাবে, করিয়ে ফোর্সের পিছনে দাঁড় করে দেবে। এবার যুদ্ধ করো, প্রথমে আর্মি যাবে, তারপরে ওরা যাবে, বা কখনো এরা যাবে, কখনো ওরা যাবে, যুদ্ধ লেগেই থাকবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, যেটা ইউক্রেনের পক্ষে সুবিধা, বাংলাদেশের পক্ষে একটু অসুবিধা। সেটা হচ্ছে যে ইউক্রেনের যে রসদ সাপ্লাই করা, হ্যাঁ, যুদ্ধাস্ত্র থেকে শুরু করে খাবার সামগ্রী সব কিছু সাপ্লাই করার জায়গা আছে, বাংলাদেশের ক্ষেত্রে নেই। ভারত এই সুযোগটা নিয়েই কিন্তু পুরো ঘিরে, সামরিক দিক থেকে ঘিরে বসে আছে। এই যে আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি বা বিভিন্ন জায়গা থেকে যে খবর বেরোচ্ছে যে ভারত একটার পর একটা সেনা ছাউনি তৈরি করছে, কেন? ভারতের কাছে কি এইসব খবর নেই? তুমি যদি আলোচনা করতে পারি তাহলে তাবর গোয়েন্দাদের কাছে সেই রিপোর্ট রয়েছে। তারা সব আগে থেকেই জানতে পারছে, আগে থেকে আজ করতে পারছে এবং সেই অনুসারে তারা রিপোর্ট পাঠাচ্ছে। সেই অনুসারে সেন্ট্রাল থেকে, মানে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা পরিকল্পনা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সেনা কমান্ডের ইস্টার্ন কমান্ডের বৈঠক করা, সারা রাত ধরে বৈঠক হয়েছে। পরের দিন সকালে তিনি কেন সন্ধ্যেবেলা পৌঁছে গেলেন, এই নিয়ে অনেকে মানে খুব চিন্তা ভাবনা করেছিল যে কেন হঠাৎ করে নরেন্দ্র মোদী সন্ধ্যেবেলা এলেন এবং পরের দিন সকালে তার প্রোগ্রাম। এতটা আগে তো তিনি কোথাও যান না, তাহলে তিনি কলকাতায় কেন এলেন? তিনি সারা রাত ধরে ওয়ার রুমে কিন্তু অনেক আলাপ আলোচনা করে পুরো ব্যাপারটাকে সাজিয়ে দিয়ে তিনি বেরিয়ে গিয়েছেন। একদম
এবং তারপরেই আমরা দেখছি সেনা তৎপরতা পুরো বাংলাদেশকে ঘিরে এবং পুরো ঘিরে ফেলা হচ্ছে। আর একদম ত্রিপুরা থেকে শুরু করে আসামে, পশ্চিমবঙ্গ এবং কলকাতা, মানে প্রত্যেকটা জায়গাতে পয়েন্ট টু পয়েন্ট একেবারে সেনা মোতায়েন থেকে শুরু করে রাফাল, ব্রহ্মোস, কোনো কিছু বাদ নেই। এয়ার ডিফেন্স সিস্টেম শিলিগুড়িকে কেন্দ্র করে বসানো হয়েছে। হাসিমারা এবং কলাইকুণ্ডাতে রীতিমতন এয়ারবেসগুলি রীতিমতন সক্রিয় হয়ে রয়েছে। মানে সব কিছু মিলিয়ে তুমি দেখো বাংলাদেশকে পুরো ঘিরে রেখেছে এই মুহূর্তে ভারত। কেন ঘিরে রেখেছে? যতটা সম্ভব এই যে রসদ কম আসে। এরপরে তুমি শুনবে যে এই যে এখনো পর্যন্ত বাংলাদেশে হয়তো কিছু পাকিস্তানি জাহাজ ঢুকছে, এরপরে সেগুলোকে ব্লক করে দেওয়া হবে। আর কয়েকদিনের মধ্যে যদি কোনো গোয়েন্দাদের কাছে খবর থাকে যে কোনো পাকিস্তানের জাহাজ বাংলাদেশে বন্দরে আসার চেষ্টা করছে, হয়তো শুনতে পাবে বা অনেকেই জানতে পারবে। প্রথমে তো জানা যায় না, এগুলো কিছুদিন পরে জানা যায়, হয়তো তাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করবে। তাকে এই জায়গা থেকে রাজাদা, এই যে পশ্চিমী দেশগুলি যে পরিকল্পনা বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের প্রতি তাদের যে ষড়যন্ত্র, সেখানে কোথাও গিয়ে মনে হচ্ছে না বাংলাদেশ যে একের পর এক স্টেটমেন্ট দিচ্ছে এবং বিভিন্ন লম্পঝম্প করছে বলা যেতে পারে বাংলায়, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে এটা ফাঁস হয়ে যাচ্ছে এবং সেটা আরো শত্রু দেশের পক্ষে, অর্থাৎ ভারত তাদের কাছে শত্রু এখন এই মুহূর্তে, তাহলে ভারত কি সেটা আরো আঁচ করে ফেলছে এবং সেই কারণেই তৎপরতা দেখাচ্ছে? অবশ্যই, কারণ ভারতের গোয়েন্দা সংস্থাগুলি বাংলাদেশে প্রথম থেকেই সক্রিয়। দেখো, একটা পসিবিলিটি অস্বীকার করা যায় না, সেটা হচ্ছে যে যখন বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে, তখন যারা মুক্তিযোদ্ধা ছিলেন, ভালো করে বুঝবে ব্যাপারটা, তখন যারা মুক্তিযোদ্ধা ছিলেন, এই বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা তারা পাকিস্তানি সেনার সঙ্গে লড়াই করার জন্য ভারতীয় আর্মির থেকে ট্রেনিং নিয়েছে, তাই তো? একদম। এবং সেই ট্রেনিং নেওয়ার পরে তারা পরবর্তী ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবর সেইখান থেকে বাছাই করে করে আর্মি তৈরি করে। ওই মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে আর্মি তৈরি করেন, কেউ বড় র্যাঙ্কে যায়, কেউ মাঝারি র্যাঙ্কে যায় এবং সেটা করে, এবং তাদের পুরো ট্রেনিংটাই ভারতের সাহায্য হয়েছে। এবং তার পরবর্তী পর্যায়েও বাংলাদেশ আর্মিকে ট্রেনিং করেছিল ভারতীয় সেনারা। তাহলে এই যে সেনাবাহিনী টু সেনাবাহিনীর যে একটা সম্পর্ক, সেটা কিন্তু সেই থেকে হয়ে এসছে এবং সেই ধারা এখনও আছে। একটা অংশ সেটা মেনে নিতে পারেনি, আর বেশিরভাগ অংশটা কিন্তু সেটাই মেনে নিয়েছিল, কারণ আমার কোনো ক্ষমতা নেই, আমি ভারতের থেকে ট্রেনিং পাচ্ছি, উন্নত প্রশিক্ষণ পাচ্ছি, সব রকমভাবে ইন্টেলিজেন্স শেয়ারিং পাচ্ছি, সব কিছু পাচ্ছি। আর কিন্তু একটা অংশ বরাবরই ছিল, প্রথম থেকেই ছিল, যারা কোনো রকমের টিকে গিয়েছিল বাংলাদেশে, সেই সময় পাকিস্তানকে সাপোর্ট করেও টিকে গিয়েছিল, সেই অংশটাও রয়ে গেছে। মানে এই যে দ্বন্দ্বটা বাংলাদেশ আর্মির ভিতরে একেবারে গোড়া থেকে এখনো পর্যন্ত রয়েছে। এবং এই মুহূর্তে যে অংশটা মুক্তিযুদ্ধ বিরোধী তারা বেশি সক্রিয়, কারণ হাসিনা এবং তার দলকে পুরোপুরি বাংলাদেশ থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে। এই কারণে তারা এখন খুব পাওয়ারফুল হয়ে গেছে এবং তারা ইউনুসকে নিয়ন্ত্রণ করছে এবং সেনাবাহিনীর মধ্যে একটা বড় অংশ তাদেরকে নিয়ন্ত্রণ করছে। এবং এমনকি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধেও নানা রকম অভিযোগ আছে যে তিনি জামায়াতে ইসলামীর খুব ঘনিষ্ঠ একজন। একদম। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই আর্মি এখন একেবারেই ভারত বিরোধী নানা রকম যে কাজকর্মে জড়িত হয়ে যাবে, এটা মানে অস্বাভাবিক কিছু। একদমই তাই। এবং এইখানে দাঁড়িয়ে ভারত এখন যে প্ল্যানটা নিয়েছে, যেটা আমরা গতকাল আলোচনা করেছি, তার আগেও একদিন আলোচনা করেছি, যে চিকেন নেকটাকে ভারত বাড়াবে এবং সেটা কতটা বাড়াবে সেটা ডিসিশন হবে দিল্লি থেকে, এবং হয়তোবা হয়েও গেছে। নির্দিষ্ট সময়ে আমরা জানতে পারবো যে অলরেডি সেটা এক্সপ্যান্ড হয়ে গেছে, কারণ আমরা এমনি খবর পাচ্ছি 60-62 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে। আমি ম্যাপটা দেখার চেষ্টা করছিলাম, যে জায়গাটার অংশটা ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন, সেই ম্যাপটাকে গুগল ম্যাপে আমি এক্সপ্যান্ড করে দেখার চেষ্টা করছিলাম যে বাংলাদেশের ওই পার্টে ছোটোখাটো গ্রামের নামও নেই। আমি যেটা গতকালও বলছিলাম না, যেটা আজকে আমি একটু ভালো করে লক্ষ্য করলাম, ওই ম্যাপের ওই অংশটুকু, যে থামের মতন অংশটুকু যেটা চিকেন নেকের দিকে ঢুকে গেছে, সেই এলাকাতে বেশিরভাগই চা বাগান, একটা চা বাগান পেয়েছি। ছোটোখাটো গ্রাম আমি একদম ম্যাপ এক্সপ্যান্ড করেও আমি খুঁজে সেরকমভাবে পাইনি। ফলে সেই জায়গাটা আমি আগের দিনও বাংলাদেশেরই একজন ইউটিউবার, মানে রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে ওই এলাকা